এখন না ডাকলেই ভালো হবে, ভাই খুব রেগে আছে। প্রত্যয়ের কথায় অনু ঝাঁঝিয়ে উঠে বলল, খবরদার, আর একটাও কথা যদি বলেছেন, আপনি সব জানতেন, অথচ আমাকে বোকা ভেবে দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে আমার পিঠে ছুরি মেরেছেন। প্রত্যয় আশ্চর্য হয়ে বলল, আমি কি করলাম আজিব? আপনি আমাকে বলেননি কেন যে ওরও এত বড় একটা অন্যায় কাজ করেছে? প্রত্যয় ভ্রু কুঁচকিয়ে বলল। কি অন্যায় করেছে অরু? অনু এবার হাঁটার গতি থামিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, সৎ ভাইকে বিয়ে করা অন্যায় নয়। ওরও না হয় ছোট মানুষ, কিন্তু কৃতিক ভাইয়া, সে তো ছোট নয়। তাহলে তিনি এটা কিভাবে করলেন? কিসের প্রতিশোধ নিতে উনি আমাদের মুখে এভাবে চুনকালি মাখালেন, আমার বোনের জীবনটা নষ্ট করলেন? প্রত্যয় এবার একটু রেগে গিয়ে বলল, ধর্মে কিংবা আইনে ওদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে, তাহলে চুনকালির কথা কোথা থেকে আসছে অনু? অনু তেতে উঠে বলল, আপনি সমাজ বোঝেন? সারা জীবন তো থেকেছেন অসামাজিক যান কৃতিকের সাথে সাথে, তাহলে কি করে বুঝবেন সমাজের মর্ম? আজ বাদে কাল যখন পুরো সমাজ আমাদের পেছনে কথা বলবে, ছি ছি বলে আওড়াবে, কানায় সবাই কানা ঘুষা করবে যে আজমেরি শেখ টাকার জন্য নিজের সৎ ছেলের গলায় নিজেরই মেয়েকে গছিয়ে দিয়েছেন, তখন আপনাদের মতো মানুষের গায়ে না লাগলেও সমাজের অপমান আর বিদ্রূপে আমাদের তিন মা মেয়ের মরে যাওয়া ছাড়া উপায় থাকবে না, কারণ সমাজে হ্যাক ঘরের কোনো স্থান নেই। অনুর এক নাগাড়ে বলা হাজারটা যুক্তির পাছে প্রত্যয় আর কোনো যুক্তি খুঁজে পেল না অনুকে ঘায়েল করার জন্য। তাই ও সহসা ওখানে দাঁড়িয়ে রইল নিঃশব্দে। আর অনু গটগটিয়ে এগিয়ে গেল অরুর রুমের দিকে। দুপাশে দুইটা ডিভানের উপরে পায়ে পা তুলে মুখোমুখি হয়ে বসে আছে আজমেরি শেখ আর জায়ান কৃতি। অনেকক্ষণ ধরেই তাদের মাঝে পুরো দস্তর নীরবতা বিরাজমান। ওদের থেকে একটুখানি দূরে দাঁড়িয়ে আছে অনুপ্রত্যয় আর অরু, জামা কাপড় পাল্টে ওড়না দিয়ে গলার বোনগুলো কলার বোনগুলো খুব সাবধানে ঢেকে তবে বেরিয়েছে অরু, নয়তো খানিকক্ষণ আগেই পুরো গলায় কৃতিকের জিদের তোপে করা দাগগুলো সবার সামনে উন্মুক্ত বই হয়ে যাবে অনায়াসে। এই মুহূর্তে অরু সবার আড়ালে মাথা নুইয়ে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন ওই মস্ত বড় অপরাধী, আর এখানে ওর বিচার সভা বসেছে। চারিদিকে থমথমে পরিবেশটাকে আরো খানিকটা গুমোট করে দিয়ে আজমেরি শেখ বললেন, আমার মেয়েটাকে বলির পাটা কেন বানালে কৃতিক? কৃতিক ভাবলেশ কণ্ঠেই বলল, ফার্স্ট অফ অল, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, বলির পাঠা বানাইনি। আর সেকেন্ডলি, আই থিঙ্ক শি ইজ মাই হার্টবিট। কৃতিকের কথায় চটে গেলেন আজমেরি শেখ, দাঁতের দাঁত চেপে বলল, মজা করছো আমার সাথে? নিজের সৎ বোনকে বিয়ে করতে লজ্জা করে না তোমার? কৃতিক বাঁকা হেসে নিজের ঠোঁট কামড়ে বলল, শুধু বিয়ে নয়, আরও অনেক কিছু করেছে। এই যে একটু আগেও করেছে, কিন্তু বিশ্বাস করুন, একটুও লজ্জা লাগেনি। কেন বা লজ্জা লাগবে বলুন? বউ হয়তো। যে পুরুষ বউয়ের সামনে লজ্জা পায়, সে আবার কেমন পুরুষ? কৃতিকের কথায় অনু আর আজমেরি শেখ দুজনেই অগ্নিদৃষ্টিতে তাকালো অরুর পানে, যে এই মুহূর্তে মাথা নিচু করে ফোপাচ্ছে। ওর দিকে তাকিয়ে লাভ নেই। আমার বউকে আমি যেটা বলবো ও সেটাই করবে। কৃতিকের কথায় আজমেরি শেখ চোখ ঘুরিয়ে বললেন, তুমি একা একা থেকে আমেরিকান কালচারে বড় হয়ে একটা বেহায়া তৈরি হয়েছো। আর তুমি যেটাকে বিয়ে ভালোবাসা বলছো না, এটা আসলে ভালোবাসাই নয়, ডেটস ওয়ান অবসেশন, আনহেলদি অবসেশন, যা শিকার হয়েছে আমার মেয়েটা। নয়তো নিজের হাঁটুর বয়সী একটা বাচ্চা মেয়েটাকে ভালোবাসো? আজমেরি শেখের কথায় কৃতিক ঠোঁট উল্টে বাহবা দিয়ে বলল, আপনি সত্যিই জিনিয়াস। না হলে এত তাড়াতাড়ি কিভাবে বুঝে গেলেন জিনিসটা? আর আমি কখন বললাম যে আমি গোরেকে ভালোবাসি? আমি ওর প্রতি অবসেসড, আনহেলদি রকম অবসেসড। আর এটাই সত্যি। আর আপনি সেটা ভালোই ভালো নেবেন নাকি নেবেন না, সেটা একান্ত আপনার ব্যাপার। বাট আমার বউকে আমি চাই, ব্যাস। কথাটা শেষ করে তড়াক করে দাঁড়িয়ে পড়ে কৃতিক। অতপর অরুর দিকে এক পলক তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেলে কৃতিক বলে, কিছুদিন সময় নিন, মন দিয়ে ভাবুন। বিয়েটা যেহেতু হয়েই গিয়েছে, তার মানে শি বিলংস টু মি। তাই আপনাকে জোর জবরদস্তি করে ওরকে কষ্ট দিতে চাইছি না। তবে হ্যাঁ, আমার বউকে অন্য কারোর সঙ্গে বিয়ে দেওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন, নয়তো আমার থেকে খারাপ কেউই হবে না। অ্যান্ড আই মেন ইট। কথাটুকু শেষ করে গুটগুটিয়ে যাওয়া জায়গাটা ত্যাগ করে কৃতিক। অরুর বিয়ে হয়ে গেছে। আজমের শেখ চাইলেও আর মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে আটকাতে পারবেন না, কোথাও বিয়ে দিতে পারবেন না।
কৃতিক যা চাইবে তাই করতে হবে। ব্যাপারটা বুঝে আসতেই আকস্মাৎ খেপে গেলেন তিনি। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে টেনে এনে এলো পাথারি চর বসাতে লাগলেন মেয়ের দুই গালে। হঠাৎ এভাবে এলোপেথারি থাপ্পড়ে অরুর মাথায় চক্কর দিচ্ছে বারবার। ও কাঁদতে কাঁদতে মাকে আকুতি মিনতি করছে, থামতে বলছে, তবুও আজমেরি শেখের হাত থামছে না। ওকে মারতে মারতে তিনি কাঠিন্য সুরে বললেন, একটা নোংরা কীট জন্ম দিয়েছি আমি, বেহায়া নির্লজ্জ নষ্টা। নিজের থেকে 12 বছরের বড় সৎ ভাইয়ের সাথে শুতে একটুও লজ্জা করলো না তোর? মায়ের কথায় ওরু যেন আকাশ থেকে পড়লো। কি বলছে মা এসব? তার আর জায়ান কৃতিকের সম্পর্ক তো এতটাও গভীর হয়ে যায়নি। আর ওর মা কি না এত নোংরা চিন্তা করে ফেলেছে? ছি, কথাটা ভাবতেই ডুকরে কেঁদে উঠল অরু। ওদিকে অরুর কান্নার আওয়াজ কানে পৌঁছাতেই দরজা কাছ থেকে পুনরায় তড়িৎ বেগে ফিরে এলো কৃতিক। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেগে মেগে এদিকে এগিয়ে এসেছে কৃতিক। তা দেখে মায়ের হাত চালানোটা পুরোপুরি অগ্রাহ্য করে দৌড়ে গিয়ে হাঁটু মুড়ে কৃতিকের পায়ের সামনে বসে পড়ল ওর সামনে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, হাত জোর করছি, আর অশান্তি করবেন না। মা এমনিতেই অসুস্থ, এত চাপ নিতে পারবেন না তিনি। আমি কথা দিচ্ছি আপনি ছাড়া এই জীবনে অন্য কোনো পুরুষের সামনে আর নিজেকে উপস্থাপন করব না আমি, কোনো দিনও না। তাও আপনি ফিরে যান দয়া করে। কৃতিক অরুর মুখোমুখি হয়ে বসে সকলের সামনে অরুর ঠোঁটে আর কপালে আদ্র চুমু খেল। তারপর ওর গালে হাত বুলিয়ে বলল, তুই কেন পায়ে পড়ছিস জান? তোর জায়গা তো আমার বুকে। কৃতিকের আদুরে আওয়াজে আবারও ফুপিয়ে কেঁদে উঠল অরু। কৃতিক নিজের অন্য হাতটা অরুর আরেক গালে ছুঁয়ে ওর চোখের পানি মুছে দিতে দিতেই বলল, বিশ্বাস কর অরু, তোর কষ্ট দেখে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। একবার শুধু বল তুই আমার সাথে যাবি, বাকিটা আমি বুঝে নেব। প্লিজ বল। অরু নিজের হাত দিয়ে কৃতিকের হাত ধরে বলল, একটু সময় দিন আমাকে, আমি আপা আর মাকে ঠিক বোঝাতে পারবো। অরুর কথায় কৃতিকের স্বাভাবিক মুখশ্রীর মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও অরুর দিকে একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে বলল, মা আর আপা যদি তোর কাছে এতটাই প্রয়োজনীয় হয়, আমার কথা যদি তোর কাছে এতটাই অগ্রাহ্য মনে হয়, তাহলে আমিও তোকে আর জোর করব না। আমার কাছে যেতে হবে না, তোকে থাকতে হবে না আমার সাথে। তবে হ্যাঁ, আমাকে খুঁজে না পেলে আবার কান্না করিস না যেন, বিকজ আই হেট ইউর টিয়ার্স বেবি। নিজের কথা শেষ করে এক মুহূর্ত ফুরসত না দিয়ে বাসা থেকে হনহনিয়ে বেরিয়ে গেল কৃতিক। ওরও এখন অবাক দৃষ্টিতে সেখানেই তাকিয়ে আছে। কৃতিকের শরীরের মাতাল করা স্যান্ডেল উডের সেই গন্ধটা এখনো চারপাশে মম করছে। এই তো একটু আগেও দুহাত দিয়ে অরুকে ছুঁয়েছিল সে, আর এখন কোথাও নেই। সবকিছু কেমন শূন্য। গলার ভেতরে দলা পাকিয়ে আসছে অজস্র কান্নারা। নজর দরুন নাকের ডগাটা বরাবরই ফুলে উঠেছে অরুর। ওর ছোট্ট মস্তিষ্কটা এখনও ঠিক ধরতে পারছে না একটু আগে কি বলে গেল কৃতিক। কী বা বোঝালো ওই কঠিন কথাগুলোর দ্বারা। রাতের শেষ ভাগ চলমান। চারিদিকে ছেয়ে আছে শুনশান নিস্তব্ধতা। বিশাল আকাশ ছুঁই ছুঁই কংক্রিটের ভবনটার বেশিরভাগ অ্যাপার্টমেন্টই আলো নেভানো। ভবনের পিছনের অবস্থিত মানুষ যাতায়াতের সরু রাস্তায় গাড়ি তো দূরে থাক, একটা সাইকেল চালানোরও টুংটাং আওয়াজ নেই পর্যন্ত। কি করবে এবার থাকবে? এখন তো সবার ঘুমানোর সময়। রাতের এই শেষ প্রহরে মানুষ তো দূরে থাক, রাত জাগা পাখিরাও বোধ হয় ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। আমেরিকার এই স্টেটে ভালোই বাঙালি চোখে পড়ে, তাই হয়তো এখানে নাইট ক্লাব কিংবা বার এইসব বিদেশি আমোদ ফুর্তির জায়গা এত বেশি নেই। তার উপরে পাশেই হসপিটাল, তাই তো চারিদিকে এমন শান্তি শান্তি পরিবেশ বিরাজমান। এই শুনশান নিস্তব্ধতা, মৃদু হিমেল হাওয়া কিংবা শান্তিদায়ক পরিবেশ কোনোটাই উপভোগ করার লেশমাত্র আগ্রহ নেই আরুর মাঝে। আর না আছে ক্লান্ত পরিশ্রান্ত নিভু নিভু চোখ দুটোর পাতায় এক ভক্তি পরিমাণ ঘুম। সেই সন্ধ্যাবেলাতে টানা বারান্দায় এসে বসেছিল, আর এখন রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে চলল। তাও একইভাবে হাঁটুতে মাথা ঠেকিয়ে বারান্দায় বসে আছে অরু। আজকাল এটা ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন যাবৎ নাম মাত্র খাবার আর পানি খেয়ে কোনো মতে বেঁচে আছে মেয়েটা। কি করেই বা খাবার মুখে তুলবেও? মা বাবা কেউ ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে ভালো করে ফিরেও তাকায় না। চোখের সামনে দেখলে মুখ ফিরিয়ে চলে যায়, কেমন যেন সবার মাঝে উপস্থিত থেকেও নেই ওরও। মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে ওর সুন্দর সাজানো গোছানো জীবনটা হয়ে উঠেছে দুর্বিষহ আর অস্বাভাবিক। এত কিছুর পরেও যার জন্য এতটা কষ্টসাধ্য করা,
যার জন্য এত ধৈর্য ধারণ করা, যার কথা ভেবে ভেবে এই নির্ঘুম রাত কাটানো, সেই যদি অন্তত মনের খবরটা বুঝতো। কিন্তু না, কৃতিক সেই যে রেগে মেগে চলে গেল, আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল আর আসেনি সে। ওদিকে মা আর আবার খুশির জন্য ঘরের বাইরে পা মারায় না আরও ওরু, কারণ ও জানে ঘরের চৌকাঠ মারালেই সবাই ভাববে ওরু কৃতিকের কাছে গিয়েছে। তারপরে শুরু হবে আর এক অশান্তি। ওরু আর অশান্তি চায় না। ওর এটুকু জীবন দিয়ে কম তো আর ধকল গেল না। গত 1 সপ্তাহের অনাহার আর অবহেলায় সুন্দর লাবণ্যময় মুখটা হুট করে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কোটরে কালি জমেছে। লম্বা চুলগুলোতে চিরুনি চলেনি বেশ কয়েকদিন। শরীরের সাথে ফিটিং হয়ে থাকা জামাটাও গলা থেকে নেমে যাচ্ছে নিঃসংকোচে। আর কিছুদিন এভাবে থাকলে ওরুকে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে হবে নিশ্চিত। জীবনে প্রথমবার প্রেমে পড়লে বুঝি এমনটাই হয়। তার দহনে হৃদয় ছিঁড়ে যায়। কিন্তু ওর এই বিভীষিকাময় অবস্থা করে দিয়ে কোথায় হারিয়ে গেল কৃতিক? ভেবে পায় না ওরু। দিনে অন্তত 100 বার এসে টানা বারান্দায় উকিঝুঁকি দিতে থাকে কেউ আসলো কিনা দেখার উদ্দেশ্যে। কিন্তু না, ওরুর জন্য এখন আর কেউ আসে না। বাইক নিয়ে দাঁড়িয়েও থাকে না কেউ। ওরু কষ্ট পায় আর হৃদয়টা ব্যথায় টনটন করে ওঠে। অভিমানী কান্নায় ভিজে ওঠে চোখের পাতা। কৃতিকের উপরে এক রাশ অভিমান করে। ওরু নিজেকেই নিজে কঠিন শর্ত এঁটে দিয়ে বলে, আর কখনো আপনার জন্য অপেক্ষা করব না আমি। আপনি একটা নিষ্ঠুর মানব, হৃদয়ে মায়া দয়া বলে কিছুই নেই আপনার। নয়তো কিভাবে পারছেন আমাকে না দেখে থাকতে? আপনার কি একটুও মন খারাপ লাগে না? আমাকে একটুও দেখতে ইচ্ছে করে না? যদি দেখতে নাই ইচ্ছে করে তাহলে আপনি কেন আমার মস্তিষ্কে ঘুরপাক করেন সারাক্ষণ? আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, স্বাভাবিক হতে পারছি না, আপাক মাকে বুঝাতেও পারছি না, অথচ ভেতরটা আপনার দহনে পুড়ে যাচ্ছে সারাক্ষণ। কেন এই দহন? উত্তরটা অন্তত দিয়ে যান। ওরুর অযাচিত অভিমানে মনের উত্তর দিয়ে যায় না কেউই। তাই পরক্ষণেই আবার রেগে মেগে ওরু নিজেই বলে, যেহেতু আপনি আমার কথা ভাবেন না, তাই এবার থেকে আমিও আর আপনার কথা ভাববো না, একটুও ভাববো না। ঠিকই তো, সে যদি ওরুকে না দেখে ভালো থাকতে পারে, এতগুলো দিন চলে গেল, তাও যদি ওরুকে একটাবার মনে না পড়ে, তবে ওরুও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু হায়, প্রেমে পড়লে কি আর এত শর্ত মনে থাকে? অষ্টাদশী যে ভীষণভাবে প্রেমে পড়েছে ওই উগ্র বেপরোয়া লোকটার। তাই তো ফেটে পড়া অভিমানের কয়েক মুহূর্ত পরেই নিজেকে নিজেই দেওয়া শর্ত ফুর্ত জলাঞ্জলি দিয়ে পুনরায় ছুটে যায় টানা বারান্দায়। অতপর সেই চেনা মুখ, চেনা কামুক চোখগুলো, চেনা বাইক কিছুই দেখতে না পেয়ে তীব্র কান্নায় জোয়ারে সেখানেই বসে পড়ে ওরু। প্রহরের পর প্রহর কেটে যায়, ওরও অপেক্ষা শেষ হয় না। তাকে একটাবার দেখার জন্য আনচান করতে থাকা হৃদয়টা অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঝিমিয়ে পড়ে, তবুও আশা হারায় না ওরও। ওর মনে হচ্ছে কৃতিক সেদিনের ঘটনায় একটু রেগে আছে, তাই হয়তো আসছে না। রাগ পড়ে গেলে ঠিকই চলে আসবে। কিন্তু আর কত? কৃতিকের বিষের মতো জ্বালাময় প্রেম যে ওর শরীরে রঞ্জে রঞ্জে ছড়িয়ে যাচ্ছে। জীবনে প্রথমবার কারো সত্যিকারের প্রেমে পড়ে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। আবার অজান্তেই একটু একটু করে নিজেই খুন করছে নিজেকে, শুধুমাত্র জায়ান কৃতিকের জন্য। সময় চলমান, দিনের আলো আর রাতের মাঝেই তার প্রবাহ বিদ্যমান। এই আসে তো এই যায়, দেখতে দেখতেই চোখের পলকে কেমন 10 দিন পার হয়ে গেল, তবুও দেখা মেলেনি কৃতিকের। এখন আর অভিমান হয় না ওর, বরং কষ্ট হয়, ভীষণ কষ্ট। যে কষ্টে ওর হৃদয়টা ক্রমাগত দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায়। অনু আর আজমেরি শেখ ভেবেই নিয়েছে যেহেতু দেখা সাক্ষাৎ যোগাযোগ কিছুই নেই, সেহেতু ধীরে ধীরে সব কিছু থেকে বেরিয়ে আসবে ওরও। একবার শুধু মনটা ঘুরে গেলেই কেল্লা ফতে, তারপর সোজা ডিভোর্স। কিন্তু তারা তো আর জানে না কৃতিকের এই অনুপস্থিতি ছিল ওর হৃদয়ে এক নিদারুণ প্রেমের জোয়ার। অষ্টাদশীর মনের দাগ কেটে গিয়েছে এই দূরত্ব। জায়ান কৃতিক আর নিখিল দুজনকে ভালোবাসার পার্থক্যটা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। নিখিলের মাসের পর মাস অনুপস্থিতি কিংবা দূরত্ব কোনো কিছুই এভাবে পোড়ায়নি
অরুকে। অথচ কৃতিকের এই 10টা দিনের দূরত্ব অরুকে বুঝিয়ে দিয়েছে সত্যিকারের ভালোবাসাটা কি। কৃতিকের হাসকি কণ্ঠস্বর, কৃতিকের রাগ, কৃতিকের হাসি, কৃতিকের ছোঁয়া, কৃতিকের শরীরের মাতাল করা সেই সুবাস, কি না মিস করে অরু। এখন আর ভাবতে ইচ্ছে হয় না কৃতিক কেন আসে না। এখন তো অরু নিজেরই সবকিছু ভেঙে চুরে কৃতিকের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়তে মন চায় অনায়াসে। হৃদয়টা যে এই দহনা সহ্য করতে পারছে না। কৃতিকেরও কি ঠিক এইরকমই যন্ত্রণা হতো অরুর অনুপস্থিতিতে? ভাবছে অরু, মনে মনেই বলছে, আপনি তো এই দহন, এই যন্ত্রণা বোঝেন, তাহলে জেনে শুনে কেন আমাকে এই দহনে পোড়াচ্ছেন? কি দোষ করেছি আমি? আমার কষ্টে নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে আপনার, হাসি পাচ্ছে খুব নিশ্চয়ই। হ্যাঁ, অষ্টাদশীর অবুঝ অভিমান। অলস দুপুরে খাওয়া নাওয়া ছেড়ে অরু যখন শুয়ে শুয়ে কৃতিকের কথাই ভাবছিল তখন রুমে প্রবেশ করে অনু। আজকাল অনু আর অরুর মাঝে খুব একটা ভাব নেই। যতটুকু প্রয়োজন পড়ে কেবল ততটুকুই কথা বলে ওরা। এর বাইরে চোখাচোখি হলে কোনো অজানা অপরাধ বোধ ঘিরে ধরে দুজনকে। অনু রুমে এসে দেখতে পায় অরু বিছানায় উপর হয়ে মরার মতো পড়ে আছে। লম্বা সিল্কি বাঁধনহারা চুলগুলো পুরো খাটে ছড়িয়ে, শরীরটা শুকিয়ে একটুকুনি হয়ে গেছে মেয়েটার। কিসের এত কষ্ট এই একরূপতি মেয়েটার বুঝে পায় না অনু, হয়তো বুঝতে চায়ও না। তাই ও আড়ালে দীর্ঘশ্বাস ফেলে ডেকে উঠল অরুকে। ওরও খেতে আয়। অনুটাকে শুয়ে শুয়ে জবাব দিল অরু। রেখে দে, পরে খাবো। অনু বলে, রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এখনই খেয়ে যা। তাছাড়া মা বাসায় নেই, কেউ কিছু বলবে না তোকে। মা বাসায় নেই কথাটা শোনার সঙ্গে সঙ্গে উঠে বসলো অরু। অতপর অনুর কাছে এগিয়ে এসে জিভ দিয়ে অধর ভিজে একটু সাহস করে বলল, আপা আমার ফোনটা একটু দিবি? খুব বেশি না, মাত্র 5 মিনিট, তারপর আবার নিয়ে নিস। দে না আপা। অনু গম্ভীর গলায় বলল, তোর ফোন মা লকারে ঢুকিয়ে তালা মেরে রেখেছে, আমি কিভাবে দেব? অরু একটু ভেবে বলল, তাহলে তোরটা দে। অনু সব ভ্রু কুঞ্চিত করে শুধালো। কি করবি ফোন দিয়ে তুই? অরু স্পষ্ট গলায় জবাব দিল। জায়ান্ট কৃতিককে কল করব। অরুর কথায় ঝাঁঝিয়ে উঠল অনু ও তৎক্ষণাৎ অরুর দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে তেতো গলায় বলল, জায়ান কৃত্তিক, জায়ান কৃত্তিক বলা বন্ধ কর অরু, কানে লাগছে আমার, উনি আমাদের ভাই হয়। অরু শক্ত গলায় বলল, উনি আমার স্বামী, ওনাকে আমি শুধু কৃতিকও বলতে পারি। স্বামীকে ভাইয়া বলে কেন বলতে যাব? এরকম একটা সম্পর্কের কথা মুখে আনতে লজ্জা করে না তোর, যেখানে মানুষটার বাবা আমাদের মায়ের প্রয়াত স্বামী? অনু ধারালো কথায় অরু ঘাবড়ালো না, বরঞ্চ সোজা সাপটা ভেবে বলল, আমাদের বিয়ের সম্পূর্ণ বৈধতা আছে আপা। সমাজ যা বলে বলুক, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি আর পেছাতে পারবো না, তাহলে মরে যাব। অনু দাঁত খিটমিটিয়ে বলল, তাই বলে জায়ান কৃত্তিককে? মানুষটা একটা উগ্র মেজাজি লোক, ছেলে বুড়ো কাউকে এইটুকুনি রেসপেক্ট দেয় না, আমাদের মাকে তো দেয়ই না, তাকে ভালোবাসতে হলো তোকে? আমি যতটুকু দেখেছি তোর সাথে তো ভালোভাবে কথাও বলে না সে, তাহলে ভালোবাসাটা এলো কোথা থেকে? অনুর কথায় অরু মনে মনে হাসে, অতবার মনে মনেই বলে, জায়ান্ট কৃতিক রহস্যময় মানব আপা। উনি সামনে যা দেখায় ভেতরে পুরোপুরি তার বিপরীত। একদিন সেটা তোরাও বুঝবি। অরু চুপ হয়ে আছে দেখে অনু বিরক্তি ঝাড়ানো গলায় বলল, সোনরু, ভালোবাসিস আর যাই করিস, তবে তোর এসব অস্বাস্থ্যকর ভালোবাসার পাগলামিতে মায়ের শরীরে যদি এইটুকুখানি ত্রুটি হয়েছে কিংবা মা আবার অসুস্থ হয়েছে তাহলে তোর খবর আছে। অরু সঙ্গে সঙ্গে বলল, তাহলে সম্পর্কটা মেনে নিলেই তো পারিস। অরুর কথায় অনু তেতে উঠে বলল, জায়ান কৃত্তিককে বিয়ে করার সঙ্গে সঙ্গে বেয়াদবের খাতায় নাম লিখিয়ে ফেলেছিস দেখছি। আর কি মেনে নেব? মেনে নেওয়ার মতো সম্পর্কে জড়িয়েছিস তুই? তাহলে সেদে সেদে দরদ দেখাতে আসিস না আমাকে, একা ছেড়ে দে। অনু দাঁত কিরমিরিয়ে বলল, আমাকে আর মাকে না জানিয়ে বিয়ে করতে তোর এইটুকু বাদলো না ওরু? আরও কি কি করেছিস কে জানে, নয়তো দামি ফোন, এত বড় অ্যামাউন্টের চেক, এত সব কোত্থেকে আসছে? অনুর শেষ কথায় রক্ত চড়ে গেল অরুর মস্তিষ্কে। সেদিন মাও একই কথা বলেছে, আর আজ আপাও আকারণী ইঙ্গিতে বোঝালো কিভাবে ওকে এরা। আজ আর চুপ থাকলো না অরু, তেতো গলায় বলল, যদি করেও থাকি স্বামীর সাথে করেছি, পাপ তো আর করিনি, তাহলে কেন শুধু শুধু কথার আঘাত করছিস আপা? অরু মিথ্যে কিছু বলেনি, কথাটা ভেবেই দমে গেল অনু। নিজেকে বারবার বসালো অরুর জায়গাতে। আজ প্রত্যয় যদি বৈধভাবে কিছুর দাবি করত তাহলে কি অনু ফিরিয়ে দিত?
কখনোই না। অরুর বেলায় কেন সবাই বিমাতা সুলভ আচল করছে তাহলে? ও দোষটা কোথায়? ভালোই তো বেসেছে, অপরাধ তো আর করেনি। তাহলে ওকে বারবার অপরাধীর মতো কেন জাজ করা হচ্ছে? অনু চুপচাপ মলিন মুখে কিছু ভাবছে দেখে ওরও কমফোর্টার মুড়ি দিয়ে শুতে শুতেই বলল, তোর কিছু বলার না থাকলে যেতে পারিস, আমি ঘুমাবো। অনু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে নীরব পদধ্বনিতে বেরিয়ে যেতে যেতে ছোট করে বলল, খেয়ে নিস। আজ বহুদিন বাদে আবারও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে ওরু। লম্বা চুল চিরুনি টেনে টেনে চুলগুলো পরিপাটি করে নিচ্ছে সযত্নে। গায়ে পড়ছে ডার্ক কফি কালারের ফতুয়া আর লং স্কার্ট। নিজেকে এতটা গোছানোর পরেও চোখে মুখে কি বিষণ্ণতা মেটায়। ফর্সা উজ্জ্বল চেহারাটা গত 15টা দিনেই কয়েক শেড ফর্সা হয়ে গিয়েছে। ফ্যাকাশে মুখখানা দেখে মনে হচ্ছে রক্তশূন্যতায় ভুগছে বহুদিন। নিজের মলিন চেহারাটার দিকে খানিকক্ষণ একইভাবে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল ওরু। তারপর ড্রেসিং টেবিলের ড্রয়ারে হাতের একটা লিপ বাম বের করে আলতো করে লাগিয়ে দিল দুটোতে। এখন একটু ভালো লাগছে দেখতে। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে পার্স ব্যাগটা হাতে নিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলো ওরু। আজ 15 দিন হলো কৃতিকের দেখা নেই, কোনো খোঁজ নেই। এখন তো ওরুর অভিমানের চেয়ে চিন্তা বেশি হচ্ছে। কোথায় গেল লোকটা? কেন বা ওরু থেকে নিজেকে এতটা আড়াল করে রেখেছে? তাহলে কি সে আর ওরুকে চায় না? কিন্তু কৃতিক যে বলেছিল, তুই শুধু বিয়েটা কর, বাকিটা জীবন আমি সামনে নেব। এই তার সামলানো? এসব কথা ভেবেই গত রাতে ওরু ঠিক করেছে ওভারসিতে যাবে। তাতে মা যা বলার বলুক, আর যা করার করে নিক। এভাবে 4 দেওয়ালের মাঝে বসে বসে অপেক্ষার প্রহর গুনতে থাকলে নির্ঘাত দম আটকে মরে যাবে ও। তার চেয়ে একটা রিস্ক নিয়ে কৃতিকের সামনাসামনি হওয়াটা বেশি জরুরি। এভাবে ভালোবাসার লোভ দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি জানতে চায় ওরু। সেই উদ্দেশ্যেই সকাল সকাল আজ বেরিয়েছে ও। মা অফিসে, আপা বোধ হয় নিজের রুমে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে পা টিপে টিপে অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছে ওরু। ভার্সিটি ক্যাম্পাসে পা রাখতেই সবার আগে আজও দেখা হলো সায়নীর সাথে। ওরু সায়নীকে দেখে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটিয়ে এগিয়ে আসতেই সায়নী ওরুকে দেখা মাত্রই মুখ ঘুরিয়ে সোজা হাঁটা দিল বিপরীত দিকে। সায়নীর এমন বিরূপ আচরণে ঘাবড়ালো না ওরু, কারণ সেদিন ওরও সায়নীর সাথে খুব একটা ভালো ব্যবহার করেনি। তার উপর সায়নী জেনে গিয়েছে ওর পছন্দের জেকে স্যার আর কেউ নয়, স্বয়ং ওরুর হাজবেন্ড। এত কিছু একসাথে জানার পরে একটু একটু রাগ হওয়াটার কথা। তাই সায়নীর পেছন পেছন এগিয়ে আস্তে আস্তে ওরু বলল, সায়নী দাঁড়াও, একটাবার আমার কথা শোনো প্লিজ, খুব বিপদে পড়েছি আমি। ওরু শেষ কথায় পা থেমে গেল সায়নীর। ও চোখ মুখ শক্ত করে বিরক্ত হয়ে ঘুরে দাঁড়াতেই আশ্চর্য হয়ে গেল। আপনা আপনি হাত চলে গেল মুখের উপরে। মনে মনে বলল, এ কি হাল হয়েছে গোলুমোলু মেয়েটার, এত শুকিয়ে গিয়েছে, যা দেখে মনে হচ্ছে বাতাসের ধাক্কায় উড়ে যাবে এক্ষুনি। সায়নী দাঁড়িয়ে পড়তেই ওরু ছুটে এসে বলল, রাগ করে আছো এখনো? সায়নী বেশ ম্যাচিওর, ওরু থেকে বয়সেও কয়েক বছরের সিনিয়রই হবে। স্কলারশিপ নিয়ে এসেছে কিনা, তাই রাগ হলেও প্রকাশ করার প্রশ্নই ওঠে না। অগত্যই সায়নী বলল, রাগ করিনি, কিন্তু এ কি হাল হয়েছে তোমার, এতটা শুকিয়ে গেলে কি করে? ওরু সায়নীর কথাটা পুরোপুরো এড়িয়ে গিয়ে বলল, সব বলবো, তার আগে তুমি প্লিজ আমাকে বলো তোমার জেকে স্যার কোথায়? ওরুর কথায় সায়নী তার ছেলের হাসি হেসে বলল, নাইস জোক ওরু, তোমার হাজবেন্ড অথচ খোঁজ জিজ্ঞেস করছো আমার কাছে, ইজন্ট ইট ফানি? ওরু নাসূচক মাথা নাড়িয়ে অনুনয় করে বলল, আমি মজা করার অবস্থায় নেই সায়নী, প্লিজ বলো। আচ্ছা থাক, তোমার বলতে হবে না, আর একটু পরেই তো ওনার ক্লাস, আমি বরং খুঁজে নেব। ওরুকে হয়রান আর ব্যতিব্যস্ত দেখাচ্ছে, চোখে মুখে দারুণ কষ্টের ছাপ। ওর এমন অবস্থা দেখে মন টানল সায়নীর। ও আস্তে করে বলল, কি হয়েছে বলো তো তোমাদের? জেকে স্যার তো প্রায় 15 দিন ধরে ভার্সিটিতে আসেন না, আর তুমি তো তারও আগে থেকে। সায়নীর কথায় ওরুর ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ও মনে মনে বলল, কি বলছো সায়নী এটা? কৃতিক 15 দিন ধরে ভার্সিটিতে আসে না? কিন্তু উনি তো কাজে ফাঁকি দেওয়ার লোক নন, আমি তো অন্তত দেখিনি। তাহলে হুট করে কোথায় হারিয়ে গেলেন উনি? ওরু ভাবছে দেখে সায়নী বলল, তোমার সাথে কথা হয়নি স্যারের? এখন আবার বলো না যে নিজের হাজবেন্ডের কোনো খোঁজই জানো না তুমি। ওরু একটা শুষ্ক ঢোক গিলে অপরাধী সুরে বলল, ঠিকই বলেছো তুমি সায়নী, আমি ওনার কোনো খোঁজই জানি না।
পরক্ষণে কিছু একটা মাথায় আসতেই চট করে অরু বলে ওঠে, তোমার ফোনটা একটু দাও না সায়নী। সায়নী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন বাড়িয়ে দেয় অরুর হাতে। ফোন পেয়ে অরু কাঁপা কাঁপা হাতে মুখস্থ নাম্বারটা ফোনে তুলে ডায়াল করলো তাতে। কিন্তু এবার ওরকে নিরাশ করে দিয়ে কলটা কেটে গেল বললে ভুল হবে। ফোনটা পুরোপুরি বন্ধ। নিভু নিভু শব্দ ছাড়া টু টু নিভু নিভু শেষ আশাটুকুও হাত ছাড়া হয়ে যাওয়াতে ওর বুক কাঁপছে। কান্নারা দলা পাকিয়ে আটকে আছে গলায়। বাক শক্তি ক্ষীণ, জিভাটাও অযথাই তেতো হয়ে সারা মুখে ছড়িয়ে পড়েছে। ওরও একবার দুবার করে উদ্ভ্রান্তের মতো অসংখ্যবার ডায়াল করলো কৃতিকের নাম্বারে, কিন্তু প্রত্যেকবার সেই একই বিরক্তিকর কথা, দ্য নাম্বার ইজ ক্লোজড। ওরকে এমন দিশেহারা হতে দেখে সায়নী শুধালো, আর ইউ ওকে? ওরও এদিক ওদিকে মাথা নাড়িয়ে বিড়বিড়িয়ে বলল, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আমি আমার মন, মস্তিষ্ক, হৃদয় কিচ্ছু ঠিক নেই। ভার্সিটি ক্লাস সব কিছু শিকই তুলে শেষমেশ ওরু গিয়েছিল কৃতিকের বাড়িতে, কিন্তু না, বাড়িটাও ফাঁকা পড়ে আছে, কোথাও নেই কৃতিক। অগত্যই এক বুক ব্যথা আর অভিমান নিয়ে ঘরে ফিরেছে ওরু। কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা নেমে এসেছে পুরোদস্ত। প্রায় 2 ঘন্টার রাস্তা জার্নি করে এসে বড্ড ক্লান্ত লাগছে ওরুর। তার উপরে সারাদিন না খেয়ে আছে, কিন্তু এখন খাওয়াও যাবে না। চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতে হবে, নয়তো মা দেখলে হাজারটা প্রশ্ন তুলবে, কড়া কথা শোনাবে। সেই ভেবে সদর দরজা খুলে চুপচাপ মাথা নুইয়ে নিজের রুমে পা বাড়ালো ওরু। কিন্তু শেষ রক্ষা আর হলো না। রুমে প্রবেশের আগেই বাদ সাধলেন আজমের এসে। গলা উঁচিয়ে বললেন, নষ্টামি করতে গিয়েছিলে বুঝি? ওরু হকচকিয়ে উঠে পেছনে তাকিয়ে বলল, কি বলছো মা? আজমের শেখ 2 হাত বুকের উপরে ভাঁজ করে সাবলীল ভঙ্গিতে বললেন, আমার কাছে খবর আছে তুমি জায়ান কৃতিকের বাড়িতে গিয়েছিলে। মায়ের কথায় ওরু চোরের মতন মাথাটা নিচু করে ফেলল। অতঃপর বলল, আসলে মা, তুমি যা ভাবছো তা নয়। একদম চুপ করো, তোমার নোংরা মুখে মা ডাকবে না আমাকে। ওরু কান্নাজড়িত কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, বারবার নোংরা নোংরা কেন বলছো? কি নোংরামি করেছি আমি? আজমের শেখ কাট কাট গলায় বললেন, সেটা তোমার মুখে বলতে হবে? ওদিকে মা মেয়ের তর্ক শুনে রুম থেকে বেরিয়ে এলো অনু। ওরুকে এভাবে মায়ের সামনে ঝাঁঝিয়ে কথা বলতে দেখে চটে গেল সে। অগত্যাই ওরুর দিকে এগিয়ে এসে বলল, আবার শুরু করেছিস অশান্তি? তুই চাইছিসটা কি অরু? আমাদের মা মরে যাক? অনুর কথায় ওরু আহত সুরে বলল, কি বলছিস আপা? তাহলে সকালে উঠে কোথায় গিয়েছিলি, আর সন্ধ্যাবেলাতেই বা কেন ফিরলি? ওরু কাঁদতে কাঁদতে বলল, তোরা আমার সাথে কেন এমন করছিস? কেন এত মানসিক যন্ত্রণা দিচ্ছিস? আমি ঠিক নেই আপা, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমাকে একটু স্বস্তি দে, আমাকে একটু বাঁচতে দে। অনু চোয়াল শক্ত করে বলল, তুই আগে আমাদের বাঁচতে দে, মাকে সুস্থ থাকতে দে। ওরু বলল, কি করতে বলছিস আমাকে? অনু স্পষ্ট আওয়াজে বলল, কৃত্তিক ভাইয়াকে নিজের স্বামী দাবি করা বন্ধ কর, ভুলে যা তাকে। ওরু কিছুক্ষণ নীরব চোখে মা আর আপার দিকে তাকিয়ে রইল। তারপর কাট কাট আওয়াজে বলল, পারবো না। সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে গালে এসে হামলে পড়ল আরও একখানা চড়ের আঘাত। ওর এরই জন্য অপেক্ষা করছিল, এটা খাওয়া হয়ে গেলে রুমে চলে যাবে সে। তাই করলো। গালে হাত দিয়ে টলমলে চোখে পানিটুকু আড়ালে মুছে রুমে গিয়ে সশব্দে দরজা লাগিয়ে দিল। ওরও চলে গেলে অনুও নিজের রুমে গিয়ে দরজার কপট আটকে, ওর মনটা যে খুব ভালো তাও তো নয়, বরং অতিরিক্তই খারাপ। গত 15টা দিন ধরে প্রত্যয়ের সাথে কথা নেই। অনু না হয় রাগ করেছে, তাই বলি প্রত্যয় কি একটা বার কল দিয়ে ওর খোঁজও নেবে না? এ কেমন ভালোবাসা তার? প্রত্যয়ের উপরে গভীর রাগটা যখন গভীরতর হচ্ছিল, তখনই ঘটে গিয়েছে এই ঘটনা। অনু নিজের একরাশ রাগ আর বিরক্তি অজান্তেই ঝেড়ে ফেলেছে ছোট বোনটার উপরে। এটা অবশ্য নতুন নয়, অনু বরাবরই রকচটা স্বভাবে। হুটহাট রাগ উঠে যায় ওর, আর তার বহিঃপ্রকাশও হয় ভুলভাবে। সেই ভুল বহিঃপ্রকাশের বেশিরভাগ শিকারই হয় ওরু। কিন্তু আজ একটু বেশি বেশি হয়ে গিয়েছে। অনু নিজেই সেটা এখন বুঝতে পারছে। অনুশোচনা অপরাধ বোধে গলা ধরে আসছে ও পড়েছে মহা দোটানায়। একদিকে বোনের অসহায়ত্ব আর অন্যদিকে মায়ের স্বাস্থ্য। কোন দিকে যাবে অনু? তাও মা কিংবা জায়ানকৃতি কেউ যদি একটু নরম মনের হতো। দুইজনই হচ্ছে টিট ফর ট্যাট, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নয়। ওদিকে এসবের মাঝে পিষে যাচ্ছে ছোট্ট অনুটা। ওরুর জন্য এবার সত্যি সত্যি ভিতরটা পুড়তে লাগলো অনুর।
অনু যখন অরুকে নিয়ে একরাশ অনুশোচনায় ডুবে আছে, ঠিক তখনই অযত্নে পড়ে থাকা মোবাইলটা বেজে ওঠে তার সব স্বরে। অনু স্ক্রিনে তাকিয়ে দেখতে পায় প্রত্যয়ের নাম্বার। এতগুলো দিন বাদে আজ হঠাৎ প্রত্যয়ের কল পেয়ে ভেতরে খুশির হিড়িক পড়ে গেল অনুর। ও তৎক্ষণাৎ ফোনটা রিসিভ করে, কানে ধরে চুপ করে রইল। এপাশ থেকে সারা শব্দ না পেয়ে ওপাশ থেকে প্রত্যয় বলল, হ্যালো অনু, শুনতে পাচ্ছ? হুম, বলুন।